আমাদের। ওকে, আমরা এখানে পেন্ট অন করবো, পেন্ট। ঠিক আছে, চলো। সো আমরা গ্রুপে কতদূর করেছিলাম? আমরা করেছিলাম যে আমরা গ্রুপে খুব অল্পই এগিয়েছিলাম, খুব একটা বেশি হয়নি আমাদের। আমাদের একটা গ্রুপ ছিল জি, সেই গ্রুপটা এস একটা আরবিটারি সেট ছিল, সেই সেটের উপর অ্যাক্ট করছিল। সো সেই অ্যাকশনটাকে আমরা স্টার দিয়ে ডিফাইন করেছিলাম, ঠিক আছে। এবং আমরা বলেছিলাম যে এস, তখন এসটা একটা জি সেট হয়, এসে হতে পারে লেফট অ্যাকশন বা হতে পারে রাইট অ্যাকশন, হোয়াট এভার মেবি। তো যদি অ্যাকশন আমরা পাই তাহলে ওই যে এই সেটের যে পারমুটেশন যে গ্রুপটা হবে এ এস, সেই এ এস থেকে মানে জি থেকে এস এর মধ্যে একটা হোমিওমরফিজম সাই থাকবে। এইগুলো আমরা অনেক কিছু ডিসকাস করেছিলাম, এখান থেকে আরও কিছু প্রবলেম আমরা করেছিলাম, এখান থেকে ক্যালেস থিওরিম করেছিলাম এবং সেই ক্যালেস থিওরিমের কটা অ্যাপ্লিকেশন আমরা করেছিলাম। এবার এখান থেকে আমরা একটা ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন করবো। তোমরা সকলেই জানো যে ইকুইভ্যালেন্স রিলেশনটা কি, একটা রিলেশন রো কেমন দেখতে হয়, একটা রিলেশন রো কেমন দেখতে হয়। রো অন এস, একটা সেট আছে, এস সেটের মধ্যে অনেক এলিমেন্ট আছে, ঠিক আছে। এইগুলো এস সেটের মধ্যে এলিমেন্ট আছে, আমি খুব তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করছি, তোমরাও একটু মন দিয়ে শুনবে। একটা সেট আছে এস, সেই এস সেটের উপর আমরা রো রিলেশন ডিফাইন করছি। তো রো রিলেশন অ্যাকচুয়ালি কি হয়, এই যে রো রিলেশন, এটা অ্যাকচুয়ালি সাবসেট অফ এস ক্রস এস হয়, ঠিক আছে। এস এর যদি কার্টেসিয়ান প্রোডাক্ট নিই তার একটা সাবসেট হয় রো, ঠিক আছে। সেটা কেমন, যদি এই যে একটা সাবসেট হয়, এই সাবসেটের মধ্যে যদি এ এবং বি থাকে তাহলে আমরা বলবো যে এ ইজ রো রিলেটেড টু বি, ঠিক আছে। বা এ ইজ, এটাকে বলা ইকুইভ্যালেন্স টু বি। বা যদি রিলেশনটা রো বলি তাহলে বলবো এ ইজ রো রিলেটেড টু বি, এরকম, ঠিক আছে। তার মানে আবার যদি পি ইজ রো রিলেটেড টু, আমি যদি বলি পি ইজ রো রিলেটেড টু কিউ হয়, তাহলে বলতে পারবো যে পি কমা কিউ দিস বিলংস টু এই ইকুইভ্যালেন্স ক্লাস বা এই রো ইকুইভ্যালেন্স ক্লাসের মধ্যে আছে, ঠিক আছে। এটা পরিষ্কার, এটা সবাই কম বেশি জানো যে রোটা অ্যাকচুয়ালি, এগুলো ছোটবেলার জিনিস, যে যদি এস একটা সেট হয় তাহলে তার উপর রোর ইকুইভ্যালেন্স ক্লাস মানে রো যে রিলেশনটা ডিফাইন করব সেই রিলেশনটা এই এস ক্রস এস এর একটা সাবসেট হবে, সেটা হচ্ছে রো, ঠিক আছে। বা এ রো বি যদি হয় তাহলে তখন আমরা বলবো যে এ কমা বি, এই যে অর্ডার পেয়ারটা আছে এ কমা বি, এই যে অর্ডার পেয়ারটা আছে এই অর্ডার পেয়ারটা বিলংস টু রো হয়, ঠিক আছে। এবার এইখান থেকে আমরা একটা রিলেশন ডিফাইন করবো, কেমন করে? আচ্ছা, একটা রিলেশনকে কখন ইকুইভ্যালেন্স রিলেশন বলা হবে? যদি সেটা রিফ্লেক্সিভ হয়, সিমেট্রিক হয় এবং ট্রানজিটিভ হয়। রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটে জিনিস হোল্ড করলে তাকে আমরা বলি ইকুইভ্যালেন্স রিলেশন। রিফ্লেক্সিভ কখন বলবো? যদি এ কমা এ এটা যদি সবসময় থাকে, মানে এ ইজ রো রিলেটেড টু এ হয়ে যায়, তাহলে এই রো রিলেশনটাকে বলবো রিফ্লেক্সিভ। মানে মানে প্রত্যেক এলিমেন্ট তার নিজের সাথে রিলেটেড, এটা, তাহলে তাকে আমরা বলবো রিফ্লেক্সিভ। সিমেট্রিক মানে যদি এ ইজ রো রিলেটেড টু বি হয় তাহলে এখান থেকে ইফ অ্যান্ড অনলি ইমপ্লাই করবে বি ইজ রো রিলেটেড টু এ, ঠিক আছে। যদি এটা হয় দেন এটা হতে হবে, এটা যদি না হয় তাহলে এটা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, ঠিক আছে। এটা মাইন্ড ইট, কিন্তু এটা সমস্ত এর জন্য হোল্ড করতে হবে, রিফ্লেক্সিভের জন্য। ট্রানজিটিভ, যদি এ রো রিলেটেড টু বি হয় এবং বি রো রিলেটেড টু সি হয় তাহলে হতে হবে কি এ রো রিলেটেড টু সি। রাম শ্যামের সাথে রিলেটেড, শ্যাম আবার রহিমের সাথে রিলেটেড, তাহলে রাম রহিমের সাথে রিলেটেড হতে হবে, এটাই হচ্ছে ট্রানজিটিভ রিলেশন। তাহলে এই রিলেশনগুলো যদি হোল্ড করে তাহলে আমরা বলতে পারবো যে ওই যে এস সেটের ওপর আমরা একটা রিলেশন ডিফাইন করেছি রো, সেই রো রিলেশনটা এস সেটটাকে কতগুলো পার্টিশনে ডিভাইড করে। পার্টিশন মানে কি, মানে আমরা এমন কতগুলো ক্লাস পাবো যার মধ্যে সবাই রিলেটেড, এর মধ্যে সবাই রিলেটেড হবে। আমরা এমন কতগুলো ক্লাস পাবো তার মধ্যে সবাই রিলেটেড, কিন্তু একটা ক্লাস আর আরেকটা ক্লাসের মধ্যে কেউ রিলেটেড হবে না, মানে ডিসজয়েন্ট ইকুইভ্যালেন্স ক্লাস দিয়ে আমরা তাকে ডিভাইড করে ফেলতে পারবো, এটাকে বলা হবে পার্টিশন। আমরা এবং একটা ইফ অ্যান্ড অনলি কন্ডিশন ছিল, যদি এস সেটের উপর একটা পার্টিশন থাকে তাহলে সেখান থেকে একটা ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন করা যাবে, এবং যদি ইকুইভ্যালেন্স রিলেশন থাকে তাহলে সেখানে এস সেটের উপর একটা পার্টিশন ডিফাইন করা যাবে। এটা ইফ অ্যান্ড অনলি থিওরিম ছিল ফার্স্ট সেমে। এবার আমরা আমাদের টপিকে আসছি। যদি এস একটা সেট হয়, এস সেটের উপর জি অ্যাক্ট করছে, জি অ্যাকশন দিচ্ছে, এটা কেমন হয় বলেছিলাম? এস সেটের উপর জি অ্যাকশন দিচ্ছে, অনেকটা এস সেটটাকে ফুটবলের মতো একটা ফুটবলের কালেকশন ভাবো, আর জি সেটটাকে একটা প্লেয়ারের কালেকশন ভাবো। অনেকগুলো প্লেয়ার আছে এখানে, আর এখানে অনেকগুলো ফুটবল আছে। প্লেয়াররা কি করছে? ফুটবলে ক্লিক করছে, তাহলে ক্লিক করলে গেলে ফুটবল এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাবে, তারপর আরেকটা প্লেয়ার ক্লিক করলো তাহলে ফুটবলটা আরেকটা জায়গায় সরে যাবে, এইরকম ভাবে। ওকে, রিলেশনটা মানে এক গ্রুপ অ্যাকশনটাকে তুমি এইরকম ভাবতে পারো। তাহলে এর ওপর ধরো সাপোজ আমরা ধরে নিলাম যে এস একটা জি সেট, সাপোজ এস ইজ এ জি সেট, ঝটপট লেখো, সাপোজ এস ইজ এ জি সেট। আমরা এবার ওর উপর একটা রিলেশন ডিফাইন করবো, লাইক উই ডিফাইন এ রিলেশন রো অন এস, we define a relation rho on S defined by A is related to B if and only if A is related to B if and only if B is equals to G star A, B is equals to G star A for some G belongs to G। মানে B এর সাথে রিলেটেড হবে যদি এবং কেবলমাত্র যদি ইফ অ্যান্ড অনলি এমন একটা এলিমেন্ট পাবো যে যাকে দিয়ে এর ওপর অ্যাক্ট করালে জি বি পাবো, মানে বি এর সামথিং অ্যাকশন করার পরে এ পাবো, বা এর সামথিং অ্যাকশন করার পরে বি পাবো, এইরকম। তাহলেই বলবো বি ইজ রো রিলেটেড টু এ বা এ ইজ রো রিলেটেড টু বি। একটা জিনিস মাথায় রাখো, এটা কিন্তু এখানে রাইটে আছে আর বিটা এখানে রাইটে ছিল, বিটা এখানে লেফটে আছে, মানে এর ওপর অ্যাকশন দিলে বি পাবো, এর ওপর এমন একটা এলিমেন্ট দিয়ে অ্যাকশন দেবো যাতে আমরা বি খুঁজে পাবো, ঠিক আছে। তাহলে এইরকম করে আমরা রিলেশনটাকে ডিফাইন করলাম।
তাহলে এবার আমরা প্রুফ করবো যে এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে প্রুফ করা যাক। তাহলে প্রথমে ইকুইভ্যালেন্স প্রুফ করার জন্য প্রথমে কি প্রুফ করতে হবে নিজেরাই বলো? রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ, ভালো কথা। তাহলে প্রথমে আমরা রিফ্লেক্সিভ প্রুফ করবো। রিফ্লেক্সিভ কেমন করে দেখাবো? এ ইজ রো রিলেটেড টু এ, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তাহলে এ ইজ রিলেটেড টু এ, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তাহলে কেমন করে দেখাবো? এটা লেফটে আছে, এটা রাইটে আছে, তার মানে এটা লেফটে আনতে হবে। এটা লেফটে আছে, তার মানে এটাকে এইরকম দেখো না, যে রাইটে থাকে তাকে লেফটে আনবো, যে লেফটে থাকবে তাকে রাইটে নিয়ে যাবো, আর কোন এমন একটা এলিমেন্ট খুঁজে বের করতে হবে। তাহলে এদিকে এ, তাহলে এর ওপর কি দিয়ে অ্যাকশন করালে আমরা আবার এটাকে পাবো বলো? এর ওপর কি দিয়ে অ্যাকশন করাতে হবে তাহলে আমরা এ পাবো? আইডেন্টিটি এলিমেন্ট। একদম একদম। তাহলে এইটা, তাহলে এমন একটা এলিমেন্ট আমি জি এর মধ্যে থেকে খুঁজে পেলাম, জি এর মধ্যে থেকে, এটা কিন্তু জি এর এলিমেন্ট, আর এই এটা হচ্ছে এস এর এলিমেন্ট। তাহলে ফর অল এ বিলংস টু এস, তাহলে প্রত্যেকটা এর জন্য আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা বলবো যে এ ইজ রিলেটেড টু এ, তার মানে এটা রিফ্লেক্সিভ হয়ে গেল। তার মানে এটা রিফ্লেক্সিভ হয়ে গেল। ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে ওকে, পেরেছি। ঠিক আছে, চলো নেক্সট। এবার আমরা দেখাবো ট্রানজিটিভ, এই সিমেট্রিক। সিমেট্রিক দেখাতে গেলে কি করব? এবার আমরা দেখাবো সিমেট্রিক। তাহলে 2 নম্বর সিমেট্রিক। সিমেট্রিক দেখাতে গেলে কি করব? সিমেট্রিক দেখানোর জন্য আগে প্রথমে ধরে নিতে হবে এ ইজ রিলেটেড টু, আচ্ছা এই রো রিলেশনটা দিতে আমার একটু প্রবলেম হচ্ছে, এ ইজ রিলেটেড টু বি। এইটা হলে দেখাতে হবে যে বি ইজ রিলেটেড টু এ, এটা দেখাতে হবে। আচ্ছা এইটা দেওয়া আছে, এটা দেওয়া আছে মানে কি? বি ইকুয়ালস, তাহলে দেয়ার এক্সিস্ট জি আছে, বিলংস টু জি, সাজ দ্যাট, এইটা দেওয়া আছে মানে দেয়ার এক্সিস্ট একটা জি আছে, যাতে করে এর ওপর জি দিয়ে অ্যাকশন করালে, এর ওপর জি দিয়ে অ্যাকশন করালে আমরা বি পাবো, এটা আমরা জানি। এইটা দেওয়া আছে মানে একটা জি খুঁজে পাবো যাকে দিয়ে এর ওপর অ্যাকশন করালে আমরা বি খুঁজে পাবো, এটা আমরা জানি। তাহলে আমাদের এমন একটা এলিমেন্ট খুঁজে বের করতে হবে, তার আমাদের কি দেখাতে হবে? বি ইজ রিলেটেড টু এ, তারপর দেখাতে হবে এ ইকুয়ালস টু সামথিং একটা এলিমেন্ট দিয়ে অ্যাকশন করবো বি এর ওপর, ঠিক আছে? এটা আছে, আমরা সামথিং একটা এলিমেন্ট দিয়ে অ্যাকশন করবো, তাহলে এটা, তাহলে কি দিয়ে অ্যাকশন করতে হবে? ইনটিউশন বলছে জি ইনভার্স দিয়ে অ্যাকশন করালে পেয়ে যাবো। ওকে, আমাদের ইনটিউশন কি বলছে? জি দিয়ে অ্যাকশন করালে আমরা পেয়ে যাবো। তাহলে কি করে পাবো? চলো এখান থেকে এটা দেখানো যাক। তাহলে বি ইজ ইকুয়াল টু জি স্টার, এখান থেকে কি পাবো? তাহলে এখান থেকে আমাদের এইটা দেখাতে হবে, এইটা শো করতে হবে, এইটা আমাদেরকে শো করতে হবে। এটা কি করে পাবো বলো? তাহলে উভয় দিকে জি ইনভার্স দিয়ে অ্যাকশন করে দাও। তাহলে জি ইনভার্স অ্যাকশন বি ইকুয়ালস টু জি ইনভার্স অ্যাকশন, এদিকে কি ছিল? জি অ্যাকশন এ ছিল, রাইট? এটা ছিল ইকুয়ালস টু জি ইনভার্স অ্যাকশন বি যেমন আছে ইকুয়ালস টু, এটা অ্যাকশনের থার্ড রুল ছিল, এই থার্ড রুল বলছে সেকেন্ড রুল, এরকম যদি থাকে কি হয়ে যায়? এটা কাটা অ্যাকচুয়ালি, ঠিক আছে? দেখো এরকম যদি থাকে তাহলে অ্যাকশনের সেকেন্ড রুল থেকে কি ছিল? সেকেন্ড রুল বলছে, আমি একবার লিখে দিচ্ছি, জি ওয়ান স্টার জি টু স্টার এ যদি হয় তাহলে এটা লেখা যাবে জি ওয়ান জি টু স্টার এ। ওকে, এটা হচ্ছে আমাদের রুল। ওকে, এটা তাহলে এই দুটো ক্ল্যাপ করে যাবে, তার মানে জি ইনভার্স ক্ল্যাপ করে যাবে, একসাথে মিশে যাবে, জি ওয়ান স্টার জি একসাথে হয়ে গেল, স্টার এ হয়ে গেল, বোঝা গেল? তাহলে এবার তো ক্লিয়ার, জি ইনভার্স স্টার বি ইকুয়ালস টু জি ইনভার্স কম্পোজ দি, কি হবে? এটা আইডেন্টিটি হয়ে যাবে, আইডেন্টিটি স্টারে, আর আইডেন্টিটি দিয়ে কাউকে অ্যাকশন করালে সেই এলিমেন্ট আমি ফিরে পাই, এটা হচ্ছে গ্রুপ অ্যাকশনের ফার্স্ট রুল। তাহলে এ ইকুয়ালস টু জি ইনভার্স বি পেয়ে গেলাম। তাহলে কি পেলাম? তাহলে এখান থেকে কি পেলাম? আমরা এখান থেকে পেলাম যে এ ইকুয়ালস টু জি ইনভার্স স্টার বি। তাহলে এখান থেকে কি পাবো? যে রাইটে থাকে সে লেফটে চলে আসে, যে লেফটে থাকে সে রাইটে চলে যায়, আর মাঝখানে রিলেশন বসে যায়। ওকে, তার মানে এটা ধরে নিয়েছিলাম আমরা, সেখান থেকে এটা দেখিয়ে দিলাম। এখান থেকে কি প্রমাণ হলো? এটা সিমেট্রিক। ওকে, এখান থেকে প্রমাণ হলো এটা সিমেট্রিক। সিমেট্রিকটা সবাই বুঝতে পেরেছো? সিমেট্রিকটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা এবার আমরা কি প্রুফ করব? এবার আমরা কি প্রুফ করব? ট্রানজিটিভ। এবার আমরা প্রুফ করব ট্রানজিটিভ রিলেশন। তাই ট্রানজিটিভ প্রুফ করার জন্য কি লাগবে তোমরাই বলতে পারবে, বলো দেখি। সাপোজ এ ইজ রো রিলেটেড টু বি, স্যার, এ রো বি আর বি রো সি। বি রো সি, এটা দেওয়া আছে, আমাদের কি দেখাতে হবে? টু শো, কি দেখাতে হবে? এ রো সি, এটা আমাদেরকে দেখাতে হবে। ওকে, আচ্ছা এ রো বি দেওয়া আছে, এটা মানে কি? এটা মানে দেয়ার এক্সিস্ট, আমরা একটা জি ওয়ান পাবো, ঠিক আছে? জি ওয়ান না ধরে আমরা শুধু জি ধরছি, দেয়ার এক্সিস্ট আমরা একটা জি পাবো, দেয়ার এক্সিস্ট জি বিলংস টু জি, যাতে করে কি পাবো? বিটা রাইটে আছে লেফটে চলে আসবে, এটা লেফটে আছে রাইটে চলে যাবে, এই জি দিয়ে অ্যাকশন হবে, তার মানে এটা পাবো। আরেকটা কি পাবো? এবার এখান থেকে কি পাবো? দেয়ার এক্সিস্ট একটা এইচ পাবো, কার মধ্যে? জি এর মধ্যে। কি হবে? সি ইকুয়ালস টু এইচ অ্যাকশন বি। ওকে, আমাদেরকে এইটা দেখাতে হবে, মানে আমাদের এমন একটা এলিমেন্ট, ধরো আর বিলংস টু জি খুঁজে বের করতে হবে, যাতে করে সি ইকুয়ালস টু আর স্টার এ হয়। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? হ্যাঁ। ওকে, চলো তাহলে এটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে প্রথমত এইটা আমরা জানি, এইটা আমরা জানি। ওকে,
এই জিনিসটা আমরা জানি, ঠিক আছে। সো এইটাই আমাদেরকে একটু কায়দা করতে হবে। তাহলে এক কাজ করো, এই জায়গাটা থেকে এর ওপর এইচ দিয়ে অ্যাকশন করে দাও দুপাশে, এখান থেকে দুপাশে এইচ দিয়ে অ্যাকশন করে দাও। তাহলে এইচ অ্যাকশন বি ইকুয়ালস টু কী হবে, এইচ অ্যাকশন বলো, নিজেই বলতে পারবে, জি অ্যাকশন এ। বুঝতে পারলে না, এখান থেকে এইচ দিয়ে আমরা অ্যাকশন করিয়ে দিলাম। আমাদের এইটা আনতে হবে। আমরা দেখতে পাচ্ছি সি আমরা কি করে পাই, বি এর ওপর এইচ দিয়ে অ্যাকশন করালে সি পাই, তাহলে সেটাই করেছি, বি এর ওপর এইচ দিয়ে অ্যাকশন করেছি, মানে এখানে আমরা সি পাবো। আর এই জায়গাটা থেকে কোনো রকমের কায়দা করবো, তাহলে কি করে করবো দেখানো। তাহলে এইচ এর ওপর বি দিয়ে অ্যাকশন করিয়েছি, বি এর ওপর এইচ দিয়ে অ্যাকশন করেছি, এটা কি পাবো, সি পেয়ে যাবো এখান থেকে। আর এখানে কি করবো, গ্রুপ অ্যাকশনের সেকেন্ড রুল, এই দুটোকে একসাথে মিশিয়ে দেবো, এটা গ্রুপের এলিমেন্ট, ঠিক আছে, এই দুটোকে মিশিয়ে দেবো, তার মানে এইচ জি একসাথে হয়ে গেল, স্টার এ হয়ে গেল। তার মানে এখান থেকে কি পেলাম, সি ইকুয়ালস টু এইচ জিটাকে যে লেট এইচ কম্পোজিশন জি ইকুয়ালস টু আর বলে ধরে নাও, এটা লেট করে নাও, তাহলে কি হয়ে গেল, সামথিং আর স্টার এ। আচ্ছা এইচ হচ্ছে জি এর এলিমেন্ট, ভালো করে দেখো, এইচ হচ্ছে জি এর এলিমেন্ট, জিটাও জি এর এলিমেন্ট, তাহলে তাদের কম্পোজিশন কার এলিমেন্ট হবে, জি এর এলিমেন্ট, তাহলে তাদের কম্পোজিশন হচ্ছে আর, আরটাও তাহলে কার এলিমেন্ট, জি এর এলিমেন্ট। তার মানে জি এর মধ্যে এমন একটা এলিমেন্ট আর খুঁজে পেয়েছি যাতে করে আর এর ওপর অ্যাকশন দিলে কি পাচ্ছি, সি পাচ্ছি। তাহলে এখান থেকে কি প্রমাণ হচ্ছে, এখান থেকে প্রমাণ হচ্ছে এ ইজ রিলেটেড টু সি। আচ্ছা নোটেশনটা একটু ভুল করে দিলাম, আমাদের রিলেশনের নোটেশন এইরকম ছিল, ঠিক আছে, আমরা এটা দিয়ে ফেলেছি ভুল করে, ঠিক আছে, জেনারেলি এটাই দিই, ঠিক আছে, এখানে কেন রোড ধরেছিলাম তখন। তাহলে এটা হয়ে গেল, এটা বুঝতে পেরেছো ভালো সবাই, ওকে, মুছে দিচ্ছি তাহলে, হ্যাঁ স্যার। ওকে। তাহলে রিলেশন করে দিলাম, এবার রিলেশন করে দিয়েছি মানে তার একটাই কাজ, সেটা হচ্ছে গ্রুপটাকে মানে ভেঙে দেবে, গ্রুপটাকে নয়, রিলেশনটা এস এর উপর ডিফাইন করেছিলাম, তাহলে এস সেটটাকে ভেঙে দেবে, এস সেটটাকে অনেকগুলো পার্টে ভেঙে দেবে, ঠিক আছে, এইরকম পার্টিশনে ভেঙে যাবে, এবং প্রত্যেকটা পার্টিশনের সাথে কোনো পার্টিশনের মিল থাকবে না, কিন্তু একটা পার্টিশনের মধ্যে প্রত্যেকের রিলেশন থাকবে, তাই না। মানে সাপোজ ধরো আমরা এখানে একটু আঁকছি, এটা সাপোজ এই হচ্ছে আমাদের গ্রুপটা ছিল, আমরা একে পার্টিশনে ডিভাইড করছি, ভেঙে দিচ্ছি, ওকে। এরকম আমি অনেকগুলো পার্টিশনে ডিভাইড করলাম। আচ্ছা এইখানটাতে আমি কি বের করছি, পার্টিশনগুলো আমি আলাদা আলাদা কালার দিয়ে ডিনোট করে দিচ্ছি, ওকে। তার মানে একটা পার্টিশনের সাথে আরেকটা পার্টিশনের কোনো মিল নেই, কিন্তু প্রত্যেকটা পার্টিশনের মধ্যে রিলেশন আছে, ঠিক আছে, প্রত্যেকটা পার্টিশনের মধ্যে ধরো এই একটা পার্টিশন, এই পার্টিশন আমি কালো দিয়ে এর মধ্যে লিখছি, এর মধ্যে যদি এ একটা এলিমেন্ট থাকে তাহলে এ এলিমেন্টটা এর মধ্যে প্রত্যেকটার সাথে রিলেটেড হবে, বোঝা গেল নাকি গেল না। এর মধ্যে যদি এ একটা এলিমেন্ট থাকে তাহলে এ এলিমেন্টটা প্রত্যেকের সাথে রিলেটেড হবে, আবার বি যদি এলিমেন্ট থাকে তাহলে বি এলিমেন্টটাও প্রত্যেকের সাথে রিলেটেড হবে। তার মানে এর মধ্যে যারা আছে তারা প্রত্যেকের সাথে কি হচ্ছে, রিলেটেড হচ্ছে, মানে প্রত্যেকের সাথে হাত ধরাধরি করে আছে। তার মানে এর মধ্যে যে কোনো একটা এলিমেন্ট যদি আমি কল্পনা করি তাহলে আমরা গোটা এই পার্টিশনটা বলা হয়ে গেল না। আমরা বলে দেবো যে এই ক্লাসটার নাম দিলাম এ ক্লাস, ধরো এই ক্লাসের মধ্যে এ আছে, আমি বলে দিলাম এ ক্লাস, ঠিক আছে। যেরকম ধরো একটা ক্লাসের মধ্যে ধরো ফার্স্ট বয়ের নাম হচ্ছে সুমিত, ঠিক আছে, তাহলে তাহলে সুমিতকে নিশ্চয়ই স্টাফ রুমে সবাই চিনবে, তো তখন তাহলে স্টাফ রুমে স্যাররা কী বলবে, ধরো কোনো একটা ক্লাসে সমস্যা হয়েছে বা ওই সুমিতদের ক্লাসেই সমস্যা হয়েছে, দেখবে অনেক সময় ক্লাসের নাম না বলবে যে সুমিতদের ক্লাসে তুমি চলে যাও, তার মানে কি তাকে সবাই চেনে না, তার সাথে সবার রিলেশন আছে, এইরকম জিনিসটা। সেই রকমভাবে একে বলা হয় ক্লাস রিপ্রেজেন্টেটিভ, বুঝতে পারলে, একে বলা হয় ক্লাস রিপ্রেজেন্টেটিভ, মানে ও হচ্ছে একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করবে, মানে একটা ক্লাসের মধ্যে যে কোনো একটা এলিমেন্টকে আমরা ক্লাস রিপ্রেজেন্টেটিভ বলবো। যেরকম হয় কি, আমরা এর পিছনে একটা ছোট্ট মতো গল্প করে নিই। ধরো ভারতবর্ষের মধ্যে অনেক জেলা আছে, এই অনেক রাজ্য আছে, অনেক রাজ্যগুলোর মধ্যে আবার অনেক জেলা আছে, তাই না। এবার যখন প্রধানমন্ত্রী নির্বাচন হয় বা কোনো পার্লামেন্টের কিছু নির্বাচন হয় তখন কিন্তু আমরা ভোট দিতে যাই না, কারা যায়, ওই যে যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচন করি, মেম্বার যারা হয় বা মেম্বার যারা ব্লকে যারা হয় তাদেরকে আমরা নির্বাচন করি, তারা গিয়ে পার্লামেন্টে গিয়ে ভোট দিতে যায়, তাই না, গিয়ে তারা ওদেরকে নির্বাচন করে। কেন এটা হয়, কারণ সবাইকে নিয়ে যদি পার্লামেন্টে নিয়ে যাওয়া হতো তাহলে ভারতবর্ষে 121 কোটি ভুল বললাম, সরি, ভারতবর্ষে কতজন বাসিন্দা আমার এই মুহূর্তে ভুলে গেছি, 21 কোটি না কত কোটি বাসিন্দা, ঠিক আছে। তো সবাইকে যদি পার্লামেন্টে ভোট দিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে পার্লামেন্টের মধ্যে একটা বিশাল পরিমাণে ক্রাউড সৃষ্টি হবে, আর সবচেয়ে বড় কথা পার্লামেন্টের মধ্যে জায়গা ধরবে না, ঠিক আছে। তো সেই কারণে আমরা কেন একটা পার্টিশনের মধ্যে একটা ক্লাস রিপ্রেজেন্টেটিভ নিয়ে নিই, আমরা যেহেতু বলে দিচ্ছি যে একটা এর মধ্যে প্রত্যেকের সাথে প্রত্যেকের রিলেশন আছে, তার মানে কি ওর মধ্যে যে কোনো একটাকে যদি আমি বলে দিই তাহলে ও সবাইকে জানিয়ে দিতে পারবে এইরকমভাবে, এই জন্য আমরা এটা ধরি। সেই কারণে নেওয়া হয় কি, যে ওর মধ্যে যে কোনো একটা এলিমেন্ট নেওয়া হয় এবং তারপরে ওটা দিয়ে সব কিছু মানে ডিনোট করা হয়। সেই রকমভাবে আমরা এর মধ্যে থেকে আমরা এটাকে ডিনোট করবো কি, এ এর কনজুগেসি ক্লাস, মানে এ এর রিলেশনের যে ক্লাসটা আছে সেইটা। তো এ রিলেশনের ক্লাস কেমন দেখতে হবে, এর সাথে যারা রিলেটেড, মানে সেই সমস্ত এক্স বিলংস টু এস, যারা যে সমস্ত এক্স ইজ রিলেটেড টু এ, এটা বোঝা গেল, এটা হচ্ছে ওর মধ্যে ক্লাস, ঠিক আছে। এই ক্লাসগুলোকে আমরা বলবো অরবিট, দিস ইজ কল্ড অরবিট অফ এক্স, ঠিক আছে। এটা কেন অরবিট বলা হয় ভালো করে দেখো, তাহলে সেই সমস্ত এক্স বিলংস টু এস সাজ দ্যাট
এক্স ইজ রিলেটেড টু এ মানে কি এ ইকুয়ালস টু জি স্টার এক্স, এটা লেখা যাবে ফর সাম জি বিলংস টু জি। ঠিক আছে, মানে কি বলা হচ্ছে, মানে এই যে এ এলিমেন্টটা, মানে এখান থেকে আবার লেখা যায় যে এক্স ইকুয়ালস টু সামথিং জি ড্যাশ স্টার। যেহেতু এটা কি বলা যায়, যেহেতু এটা সিমেট্রিক, তাহলে এইরকমও লেখা যেতে পারবে, তাই না? এইরকম লেখা যেতে পারবে বা উল্টেও লেখা যেতে পারবে, সিমেট্রিক তো, তাই না? সিমেট্রিক করেছিলাম, আমরা করেছিলাম কি এ ইজ রিলেটেড টু বি, এটা আমার যা, আর বি ইজ রিলেটেড টু এ, সিমেট্রিক তো, তাই না? সিমেট্রিকনেস থেকে এটা বলা যাবে। ওকে, তাহলে এটা এটা কেন অরবিট বলা হয় ভালো করে দেখো। এটা এটার নাম ক্লাস বলে না বলে এটাকে বলা হয় অরবিট। ঠিক আছে, এটাকে অরবিট বলা হয়। কেন বলা হয় সেটা দেখো, এর ওপর জি ড্যাশ অ্যাকশন করে এক্স পাচ্ছি, ঠিক আছে, এর ওপর জি ড্যাশ অ্যাকশন করে এক্স পাচ্ছি, তার মানে এই এক্সটা কিন্তু আবার আরবিটারি। ভালো করে দেখো, এই এক্সটা হচ্ছে এস এর মধ্যে আরবিটারি, আর জিটাও জি এর মধ্যে আরবিটারি। তার মানে এই এস এর ওপর আমরা কখনো জি ড্যাশ অ্যাকশন দিতে পারি, এর ওপর কখনো এইচ দিয়ে অ্যাকশন করাতে পারি, আবার এর ওপর এইচ দিয়ে অ্যাকশন করানোর পরে যে এলিমেন্টটা পেলাম তার উপর আবার জি দিয়ে অ্যাকশন করাতে পারি, বিভিন্ন রকমভাবে অ্যাকশন করাতে পারি, তাহলে নতুন নতুন এলিমেন্ট পাবো, এবং যে এলিমেন্টগুলো পাবো তারা এর সাথে রিলেটেড। অনেকটা বেশি বলে ফেললাম, ভালো করে ভেবে দেখো। এটা আমি একটু উল্টে লিখেছি, সেই কারণে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আমি ধরো এটাকে এইরকম লিখলাম, সেই সমস্ত এক্স বিলংস যাতে করে এ ইজ রিলেটেড টু এক্স, এইরকম। ঠিক আছে, তাহলে এখান থেকে কী লেখা যাবে, জি এক্স ইকুয়ালস টু সামথিং জি স্টার এ। তার মানে এর ওপর জি অ্যাকশন করলে এক্স পাচ্ছি, মানে জি দিয়ে লাথি মারছি বলা যায়। একটা ফুটবলে যেমন করে কিক করি, জি দিয়ে এর ওপর কিক করছি। ঠিক আছে, তাহলে ফুটবলে যে চেঞ্জগুলো হবে, ধরো সাপোজ ফুটবলটা এখানে ছিল, তার উপর প্রথমে জি দিয়ে অ্যাকশন করিয়েছি, তাহলে ফুটবলটা এই পজিশনে গেল। এটা ধরো এ পজিশন ছিল, এটা এক্স পজিশন পেলাম, এক্স ওয়ান এই পজিশন পেলাম, তাহলে যে পজিশনটা পেলাম সে তো এর সাথে রিলেটেড, তাই না? কারণ কিছু একটা দিয়ে অ্যাকশন করিয়েছি। তাহলে এর ওপর যদি কিছু একটা দিয়ে অ্যাকশন করাই, ধরো আমরা এইচ দিয়ে অ্যাকশন করালাম, তাহলে সেটা এক্স টু পজিশনে চলে যাবে। তাহলে কি হবে, এক্স ওয়ানটা আবার এক্স টুর সাথে রিলেটেড, তাহলে এ এক্স ওয়ানের সাথে রিলেটেড, এক্স ওয়ান এক্স টুর সাথে রিলেটেড। তার মানে ট্রানজিটিভনেস থেকে বলতে পারি এ ইজ রিলেটেড টু এক্স টু। তার মানে অ্যাকচুয়ালি কি এক্স টুটা যে যে এর সাথে রিলেটেড হবে সে এর ক্লাসে চলে যাবে, তাই না? তার মানে এক্স টুটাও এর ক্লাসে চলে যাবে। এর উপর আবার যদি অ্যাকশন দিই, কিছু একটা ধরো এইচ ও টু দিয়ে অ্যাকশন দিলাম, তাহলে এক্স থ্রি পেলাম, তাহলে আবার একটা নতুন এলিমেন্ট পেলাম। এর উপর আবার অ্যাকশন দিলাম, ধরো এই থ্রি দিয়ে অ্যাকশন দিলাম, আবার একটা নতুন এলিমেন্ট এক্সপোর্ট পাবো। এর উপর আবার অ্যাকশন দিলাম, এও এর ক্লাসের মধ্যে চলে যাবে। তাহলে এইরকম করে আমরা অ্যাকশন দিতে দিতে আমরা কি পাচ্ছি, একটা কি পাচ্ছি, একটা মানে একটা যাত্রাপথের মতো পাচ্ছি, মানে একটা রাস্তার মতো পাচ্ছি, একটা ওয়ে পাচ্ছি, মানে কোন কোন পথে এই এলিমেন্টটা সরছে আমরা একটা সেই পথ পাচ্ছি। সেই কারণে এটাকে বলা হয় অরবিট। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? অরবিট কেন বলা হয় বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলো, আবার বলছি। বুঝতে পেরেছো অরবিট কেন বলা হয়? স্যার আরেকবার বলুন। আচ্ছা দেখো, আরেকবার বলছি, দেখো আমি আবার লিখছি, এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। ধরো এর অরবিট, এর অরবিটের মধ্যে কারা থাকবে, যদি এক্স ইজ রিলেটেড টু এ হয় তাহলে এই এক্সটা এর অরবিটের মধ্যে চলে আসবে, যে যে এর সাথে রিলেটেড তারা অরবিটের মধ্যে চলে যাবে। ঠিক আছে, বা এর ক্লাসের মধ্যে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ক্লাস, এর ক্লাস, তাকে অরবিট বলবো। কেন ক্লাসটাকে অরবিট বলা হচ্ছে কেন, তার কারণটা হচ্ছে যে যে এর সাথে রিলেটেড তারা হচ্ছে এই ক্লাসের মধ্যে চলে যাবে। এবার কারা কারা এর সাথে রিলেটেড, ঠিক আছে, আমি কি বলেছি, অ্যাকশন দেওয়া মানে কিক করা। ঠিক আছে, ধরো তুমি একটা ফুটবলের ওপর তুমি ক্লিক করছো, এটা তুমি কিক করলে, এটা তুমি কিক করলে ফুটবলটা এই পজিশনে চলে গেল। তাহলে তুমি ফুটবলের উপর অ্যাকশন দিলে, ফুটবলের একটা নতুন একটা অবস্থা পেলে, তোমার ভাই এবার তার উপর কিক করলো, আবার একটা নতুন অবস্থা পেলে, তাহলে আবার একটা নতুন অবস্থা পেয়ে গেলে। এমন যদি হতো যে প্রত্যেকবার কিক করার পরে তার কালারটা চেঞ্জ হয়ে যায়, ধরো এমন একটা ফুটবল তুমি কিক করলে সেটা লাল থেকে নীল হয়ে গেল, তোমার ভাই কিক করলো সেটা নীল থেকে সবুজ হয়ে গেল, এইরকমভাবে যদি তুমি দেখো, ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারবে যে প্রত্যেকবার কিক করার পরে সেটা চেঞ্জ হচ্ছে। ওকে, এটাই হচ্ছে তুমি অ্যাকশন দিচ্ছ। ঠিক আছে, এটা তুমি অ্যাকশন দিলে, এটা তোমার ভাই অ্যাকশন দিল, তারপর তোমার বোন অ্যাকশন দিল, এরকম ধরো অ্যাকশনটা দিচ্ছে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি গ্রুপ অ্যাকশন। ওকে, এবার এক্স ইজ রিলেটেড টু এ মানে কি, এর ওপর কিছু একটা অ্যাকশন দিয়ে তুমি এক্স পাচ্ছ, মানে জি এর কোনো একটা এলিমেন্ট তুমি জি পাচ্ছ যেটা দিয়ে তুমি এর ওপর অ্যাকশন দিলে এক্স পাবে, তাহলে এক্সটা এর সাথে রিলেটেড হয়ে যাবে। ওকে, তার মানে তুমি এর ক্লাসটা কি করে পাচ্ছ, এর ওপর বিভিন্ন এলিমেন্ট দিয়ে তুমি অ্যাকশন দিয়ে দিয়ে তুমি এর ক্লাসটাকে পাচ্ছ, তাই না? এর ক্লাসটা তুমি কি করে পাচ্ছ, এর ওপর বিভিন্ন এলিমেন্ট দিয়ে অ্যাকশন দেওয়ার পর তুমি যে এলিমেন্টগুলো পাবে তারা এর সাথে রিলেটেড, আর এর সাথে রিলেটেড মানে তারা এ ক্লাসের মধ্যে থাকবে। তার মানে কি দাঁড়ালো, তার মানে এটাই দাঁড়ালো যে এর ওপর আমরা যে কোনো এলিমেন্ট দিয়ে অ্যাকশন দিই না কেন সেটা অ্যাকচুয়ালি এর ক্লাসের মেম্বার হবে। এইটুকু ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইটুকু ক্লিয়ার? তার মানে এর ওপর যত করে অ্যাকশন দেবো
তত এলিমেন্টগুলো সব এর ক্লাসের মধ্যে চলে যাবে। তখন এর উপর একবার জি ওয়ান দিয়ে অ্যাকশন দিচ্ছি, ধরো সেটা এই পজিশনে এলো, এ ওয়ান পজিশনে এলো। তারপরে এবার আমরা জি টু দিয়ে অ্যাকশন দিচ্ছি, সেটা এই পজিশনে এলো, এ থ্রি পজিশনে এলো। এর উপর জি থ্রি দিয়ে অ্যাকশন দিচ্ছি, সেটা ধরো এ ফোর পজিশনে এলো। এর উপর জি ফোর দিয়ে অ্যাকশন দিচ্ছি, সেটা ধরো এই পজিশনে এলো। ঠিক আছে, তাহলে এরকম করে অ্যাকশন দিতে দিতে আমরা কী পাচ্ছি, এটা কেমন করে সরছে তার একটা রাস্তা পাচ্ছি। মানে কল্পনা করো এটা কেমন করে সরছে তার একটা রাস্তা পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি গ্রুপ অ্যাকশন। ঠিক আছে, তার মানে কি পাচ্ছি আমরা একটা রাস্তা পেয়ে, যেরকম পৃথিবী একটা রাস্তায় ঘোরে, নির্দিষ্ট রাস্তা, তাকে আমরা বলি পৃথিবীর অরবিট, তাই না? সেমভাবে আমরা এর ওপর এরকম অ্যাকশন দিতে দিতে আমরা একটা অরবিট পাবো, একটা রাস্তা পাবো, সেটাকে বলা হবে অরবিট অফ এ। বুঝতে পারলে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওই এর ক্লাসটা হয়ে যায়, সমস্ত এর ক্লাসটা, কারণ এর ওপর অ্যাকশন দিলে আমরা সমস্ত এই ক্লাসটাই পেয়ে যাবো। ওকে, কারণ ক্লাসটা ওই রকম করে ডিফাইন করা আছে যে এর সাথে রিলেটেড তারাই হবে, যদি জি এর কোনো এলিমেন্ট দিয়ে অ্যাকশন দিলে সেটা পাই, তারাই এর সাথে রিলেটেড হবে। বুঝতে পেরেছো এবার কেন একে অরবিট বলা হচ্ছে? এবার এরপর আমি জাস্ট এটা আগে অনেকে ছিল না, ঠিক আছে, তাদের জন্য এটা বুঝিয়ে দিলাম। আর আরেকটা জিনিস, সেটা কি, এটা হচ্ছে স্টেবিলাইজার অফ এ। ঠিক আছে, স্টেবিলাইজার অফ একে ডিনোট করা হয় জি এ দিয়ে। এটা অ্যাকচুয়ালি জি এর সাবসেট। এটা কেমন? স্টেবিলাইজার অফ এ মানে সেই সমস্ত জি বিলংস টু জি যারা এ কে ফিক্স করছে। তার মানে কি, জি স্টার এ ইকুয়ালস টু এ। বোঝা গেল না? যারা এ কে চেঞ্জ করতে পারবে না তারা স্টেবিলাইজারের মধ্যে চলে। স্টেবিলাইজার মানে স্টেবল করছে, মানে যারা এ কে স্টেবল করছে, কোনো চেঞ্জ করতে পারছে না। তাহলে স্টেবিলাইজারের মধ্যে আর কেউ থাকুক আর না থাকুক, ই সবসময় থাকবে, তাই না? কারণ ই কোনো এলিমেন্টকে চেঞ্জ করতে পারে না, তার মানে ই অলওয়েজ বিলংস টু জি এ। এবং এটা প্রুফ করা যায়, যদি এস একটা জি সেট হয়, এস বি এ জি সেট, তাহলে জি অফ এ ইজ এ সাবগ্রুপ অফ জি। এটাকে বলা হয় আইসোট্রপিক গ্রুপ। এটাকে বলা হয় আইসোট্রপিক গ্রুপ। বোঝা গেল? এটা প্রুফ করে। এই জি এটা বুঝতে পেরেছো? জি এটা হচ্ছে অ্যাকচুয়ালি জি এর সাবসেট। কেমন সাবসেট? জি এর সেই সমস্ত মেম্বার যারা এ কে চেঞ্জ করতে পারছে না, মানে এ কে স্টেবল করে রাখছে। ঠিক আছে, জি কে বলা হয় আইসোট্রপিক গ্রুপ। ওকে, এটা মুছে দিলাম। এবার কতগুলো থিওরেমের স্টেটমেন্ট করে বেরিয়ে যাচ্ছি, এগুলো আগে প্রুফ করা হয়ে গেছে, আমার আগের ক্লাসে এগুলো হয়ে গেছে। কেমন? আমরা এই থিওরেমটা করেছি, জি স্টার জি রেজ টু জি এ, অ্যাকচুয়ালি এটা ইকুয়ালস টু কি হয়ে যায়, এ। ঠিক আছে, এইটা মানে কি? এটা মানে হচ্ছে অর্ডার অফ জি বাই অর্ডার অফ জি এ, এটা ইকুয়ালস টু এইটা। ওকে, এটা খুব ভালো একটা থিওরিম, এটা অলরেডি প্রুফ করেছি। এই থিওরিমটা একটা কলোরালি ছিল, সেই কলোরালিকে যদি এস একটা জি সেট হয়, লেট এস বি এ জি সেট, এবং এসটা অবশ্যই ফাইনাইট জি সেট, এটা ফাইনাইট, এস বি এ ফাইনাইট জি সেট। ঠিক আছে, ফাইনাইট জি সেট, দেন কি বলা যাবে, এস ইকুয়ালস টু সামেশন এ বিলংস টু এ জি রেস টু জি এ। এটাকে এইরকমও বলা হয়, ইকুয়ালস টু সামেশন এ বিলংস টু এ এর ক্লাসে যত মেম্বার আছে। এবং মাথায় রাখতে হবে এটা কি, এটা হচ্ছে ডিস্টিংক্ট কনজুগেসি ক্লাস রিপ্রেজেন্টেটিভ। মানে কি, ওই যে আগের বারেরটা নিলাম, প্রত্যেকটা ক্লাস থেকে একটা করে এলিমেন্ট নেবো, এখান থেকে একটা, 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 প্রত্যেকটা ক্লাস থেকে একটা করে এলিমেন্ট নেবো। তাহলে প্রত্যেকটা ডিস্টিংক্ট কনজুগেসি ক্লাস রিপ্রেজেন্টেটিভ থেকে আমরা একটা করে এলিমেন্ট নিলাম, নিয়ে এ সেটটা তৈরি করলাম। এবার এ সেটের উপর সামেশনটা রান করাবো। এটা তো অবভিয়াস যে এস সেটের কত মেম্বার থাকবে, অ্যাকচুয়ালি এটা কারণ কি বলো না, কারণ এর মধ্যে এটা তাহলে কি দিয়ে তৈরি বলো তো, এখানে এ বি সি ডি ই এফ এটা দিয়ে তৈরি আছে। আর এ ক্লাস পার্টিশন তো এর ক্লাস প্লাস বি ক্লাস প্লাস সি ক্লাস প্লাস ডি ক্লাস প্লাস ই ক্লাস প্লাস এফ ক্লাস। তাহলে প্রত্যেকের ক্লাসের যদি সাম করি বা ইউনিয়ন করি, তাহলে আমরা গোটা এস সেটটাকে পেয়ে যাব। দেখো এস সেটটা কেমন করে পাবো, এ ক্লাসের মধ্যে যত মেম্বার আছে তাদের ইউনিয়ন, বি এর ইউনিয়ন, সি, তাহলে এটা হচ্ছে ক্লাসের ইউনিয়ন। ঠিক আছে, ইউনিয়ন এফ এইটা। ওকে, আর এরা প্রত্যেকে তো ডিসজয়েন্ট, মানে এর যা হবে এর প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এইটা। তাহলে এটা ইজিলি ফলো করে যাচ্ছে। এবার এখান থেকে এটা কি করে হচ্ছে, এইটা এটা আমি আগে থিওরি থেকে এটা প্রুভ করে গেছি অলরেডি, সেখান থেকে এটা হয়ে গেল। বুঝতে পারলে নাকি পারলে না বলো? বোঝা গেল এটা কি হলো? এটা অলরেডি আগের দিন প্রুভ করা হয়েছিল,
ওই থিওরেমটা প্রুফ করে দিয়েছিলাম। লেট জি বি এ গ্রুপ, একটা প্রবলেম বলছি, লেট জি বি এ গ্রুপ অফ অর্ডার 2m হোয়ার m ইজ অ্যান অড ইন্টিজার, দেন প্রুফ দ্যাট জি হ্যাজ এ নর্মাল সাব গ্রুপ অফ অর্ডার m। ওটা হয়েছিল? তাড়াতাড়ি বলো। জি বি এ গ্রুপ অফ অর্ডার 2m হোয়ার m ইজ অ্যান অড ইন্টিজার, দেন প্রুফ দ্যাট জি হ্যাজ এ নর্মাল সাব গ্রুপ অফ অর্ডার m। এটা হয়েছিল? না দাদা হয়নি হয়নি। হয়নি? আচ্ছা চলো এটা করে দেওয়া যাক। চলো তাহলে প্রবলেমটা আমি শর্টে বলছি, তোমরা লিখে নাও। লেট জি বি এ গ্রুপ অফ অর্ডার 2m, তার মানে অর্ডার অফ জি কত হচ্ছে? 2m আছে। লেট জি বি এ গ্রুপ অফ অর্ডার 2m হোয়ার m ইজ অ্যান অড ইন্টিজার, তাহলে mটা কি? অড ইন্টিজার। হোয়ার m ইজ অ্যান অড ইন্টিজার, দেন প্রুভ দ্যাট g has a normal subgroup of order m. So there exists a subgroup, normal subgroup h, normal subgroup of g such that order of h equals to m. এটা থিওরিমও বলতে পারো, প্রবলেমও বলতে পারো। ওকে, g has a normal subgroup of order m। তাহলে এটা আমরা কি করে করব? তাহলে ক্যালেস থিওরিম কি বলছে? ক্যালেস থিওরিম বলছে প্রত্যেকটা গ্রুপ জি যে কোনো একটা পারমুটেশন গ্রুপের সাবসেট হয়, তার সাথে আইসোমরফিক হয়ে যায়। তার মানে জি ইজ আইসোমরফিক টু এইচ, যার সাথে আইসোমরফিক হবে সে অ্যাকচুয়ালি কার সাবগ্রুপ? এ জি সাবগ্রুপ। ঠিক আছে, জিটা কি? 2m, রাইট? তাই 2mটা কি হয়ে গেল? ইভেন হয়ে গেল। তাহলে এটা ইভেন হয়ে গেল। তাহলে এটা যদি ইভেন হয়ে যায় তাহলে দেয়ার এক্সিস্ট একটা অন্তত এলিমেন্ট এ বিলংস টু জি থাকবে বা জি বিলংস টু জি থাকবে, যাতে করে অর্ডার অফ জি কী হবে? 2 হবে। এটা ওয়েল নোন একটা ফ্যাক্ট, সেটা আমরা জানি। জি এর অর্ডার যদি ইভেন হয়ে যায় তাহলে একটা অন্তত এলিমেন্ট পাবো যার অর্ডার 2। তাহলে এবার আমরা একটা ম্যাপ ডিফাইন করছি, টাউ জি। থেকে কোথায়? জি থেকে জি, মানে একটা পারমুটেশন ডিফাইন করছি। কেমন করে? টাউ জি অফ এ ইকুয়ালস টু জি এ, এটা কিন্তু অ্যাকশন দিচ্ছি জি এ, ফর অল এ বিলংস টু জি, এটা ডিফাইন করলাম। তাহলে এটা ওয়েল ডিফাইন হয়ে যাবে, এটা ওয়েল ডিফাইন হয়ে যাবে। এবং টাউ জিটা কার মধ্যে চলে যাবে? এইচের মধ্যে চলে যাবে। কেন? অ্যাকচুয়ালি কী দেখেছো যে এসটা যদি একটা জি সেট হয় তাহলে জি থেকে এসের ওপর একটা এসের ওপর একটা ম্যাপিং সাই থাকে। সেই সাইটা কেমন করে ডিফাইন করা হয়? সাউ জি ইকুয়ালস টু টাউ জি, এরকম করে ডিফাইন করা হয়। মানে টাউ জিটা অ্যাকচুয়ালি এই সেটের মধ্যে আছে, এস সেটের মধ্যে, এস এর মধ্যে। তাহলে দ্যাটস ওয়াই এখান থেকে টাউ জিটা আমরা বলতে পারবো এইচ এর মধ্যে আছে। ওকে, তাহলে টাউ জি বিলংস টু এইচ। ওকে, এটা তাহলে এবার টাউ জিটা এইচ এর মধ্যে আছে। এইচ এর অর্ডার কত? এইচ এর অর্ডার আমরা কিছু জানি না, ভালো কথা। তাহলে টাউ জি ইকুয়ালস টু কী হবে? টাউ জি ইকুয়ালস টু পারমুটেশন যেহেতু, তাহলে a1 g1 a2 g2 ডট ডট am gm, এটা হবে। এটা তো এর মধ্যে আছে কোনো একটা পারমুটেশন, তাই না? তাহলে পারমুটেশন হওয়া মানে এরকম করে ভেঙে ভেঙে আমি লিখে দিতে পারবো। ঠিক আছে, তাহলে এটা কত কত সাইকেল হবে? এটা এম সাইকেল হবে। আর এমটা কি? অড। তাহলে এখান থেকে কি প্রুভ হয়ে গেল? টাউজিটা একটা অড পারমুটেশন। বোঝা গেল নাকি গেল না? এটা বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? হ্যাঁ স্যার বুঝেছি। আরও এটা কেন এটা হলো ভালো করে দেখো। এই যে জি দিয়ে যেটা ক্যালকুলেট করেছিলাম, এই জিটা অ্যাকচুয়ালি অর্ডার 2 এর অর্ডার 2, দ্যাটস ওয়াই 2 করে ভেঙেছি। ওকে, অ্যাকচুয়ালি এর পিছনে আরও একটা থিওরি আছে, এটা আগে একবার পড়েছিলাম, আমার যতদূর মনে পড়ছে না যেহেতু এটা। তাহলে টাউজিটা কত পারমুটেশন হয়ে গেল? অড পারমুটেশন হয়ে গেল। তাহলে অড পারমুটেশন মানে এর অর্ডার মানে ডিগ্রি কত? যে কোনো অড পারমুটেশনের ডিগ্রি কত হয়? তাহলে চলো করা যাক। আমরা এবার একটা ডিফাইন করবো, ম্যাপ ডিফাইন করবো। কেমন করে দেখে নাও। আমরা এবার একটা ম্যাপ ডিফাইন করছি। লেট আস ডিফাইন সাই সাচ দ্যাট h2 1 -1 এই গ্রুপের উপর আমরা ডিফাইন করছি, কমা ডট। কেমন করে?
যে সাই অফ এইচের যে কোনো মেম্বার সিগমা হয় +1 দেবে নয় -1 দেবে। +1 কখন দেবে? যখন ইভেন পারমুটেশন হবে তাও সিগমাটা। আর অড কখন দেবে? যখন অড পারমুটেশন হবে। তাহলে দেন আমরা বলতে পারবো এই সাইটা একটা কি হবে? হোমোমরফিজম হবে। তো সাইটা হোমোমরফিজম হবে। এবার আমরা একটা প্রুফ করেছিলাম, ভালো করে ভেবে দেখো, যে এইচ বাই কার সাই ইজ আইসোমরফিক টু 1, -1। এটা বলেছিলাম। এখানে অ্যাকচুয়ালি তখন জি ছিল, এখানে অ্যাকচুয়ালি জি ছিল, 1 -1 অ্যাকচুয়ালি ছিল না। থিওরি তখন প্রুফ করেছিলাম তখন 1 -1 ছিল না। ওকে, এইটা তাহলে বলো, তাহলে এখানে কি হবে? এইচ বাই কার সাই ইকুয়ালস টু এই আইসোমরফিক টু 1, -1 এটা হবে। এটা ইকুয়ালস টু কি হবে? তাহলে এইচ বাই কার সাই কি হবে? কত হবে এটা? এইচ বাই কার সাই তার মড, এটা কত হবে? 2 হবে না? কারণ কি? আরে বাবা, এইটা তো এটার সাথে আইসোমরফিক, তাহলে এর যতগুলো এলিমেন্ট থাকবে এরও তো ততগুলোই এলিমেন্ট থাকবে। বুঝতে পারো নি? এইটা তো এর সাথে আইসোমরফিক হয়ে গেছে, তার মানে এখানে যতগুলো এলিমেন্ট থাকবে তো ততগুলো এলিমেন্ট থাকবে। এখনো বুঝতে পারো নি? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আমি বলছি এটা বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নি? এটা 2 হলো, বুঝতে পেরেছো? তারপরে একটু বলুন। দেখো, এটা আগে অলরেডি একটা থিওরেম প্রুফ করেছিলাম, ঠিক আছে? থিওরেমটা কি ছিল? যদি ধরো এস সেটের ওপর জি অ্যাকশন দিচ্ছে, এস সেটের ওপর জি অ্যাকশন দিচ্ছে, ঠিক আছে? তাহলে কি কি বলতে পারবো? তাহলে বলতে পারবো যে দেয়ার এক্সিস্ট সাইজ বিলং সাজ দ্যাট জি টু এস, এটা আমরা বলতে পারবো। ওকে, তাহলে এটা যদি বলতে পারি তাহলে কি হবে বলো? এটা যদি বলতে পারি তাহলে আমরা এইটা বলতে পারবো কি পারবো না? দেখো তো, আমি দেখছি, দেখাচ্ছি। আমার এই জিনিসটা আমরা প্রুফ করেছিলাম অলরেডি। কোথায় গেল এটা? মানে এটা যদি একটা আইসোমরফিজম হয় তাহলে এটা আইসোমরফিজম থিওরিম থেকে কি বলতে পারবো তুমি বলো না? এইটা আইসোমরফিজম থিওরিম থেকে তুমি কি বলতে পারবে? জি বাই, এটা ধরো 1, 2 হয়ে গেল, এটা 1, 2, ঠিক আছে? তাহলে জি বাই কার সাই ইজ আইসোমরফিক টু এস, এটা বলতে পারবে না সেকেন্ড আইসোমরফিজম থিওরিম থেকে? পারবো কি পারবো না বলো? একটা গ্রুপ থেকে একটা 1, 2 এবং হোমোমরফিজম ডিফাইন করা আছে, তাহলে সেকেন্ড আইসোমরফিজম থিওরিম থেকে এটা বলতে পারবো না? জি বাই কার সাই ইজ আইসোমরফিক টু এস, এটা বলতে পারবো না? পারবো না কি পারবো না বলো? এটা 3টে আইসোমরফিজম থিওরিম ছিল, তার মধ্যে সেকেন্ড আইসোমরফিজম থিওরিম হচ্ছে এইটা। বুঝতে পারলে? এটা দেখবে, সেকেন্ড হয়তো ফার্স্ট আইসোমরফিজম থিওরিম কিছু একটা হবে, ঠিক আছে? এটা দেখবে। তো সেখান থেকে আমরা কি দেখিয়েছি যে সাইটা হোমিওমরফিজম এবং 1, 2 এইচ থেকে এর মধ্যে আছে 1, 2, ঠিক আছে? তাহলে কি? তাহলে এই এইচ বাই কার সাই ইজ আইসোমরফিক টু কি হবে এই গ্রুপের সাথে? 1, -1। বুঝতে পারলে? এইটা এখান থেকে কি হচ্ছে? এখান থেকে হচ্ছে দুটো যেহেতু আইসোমরফিক, তাহলে এইচ বাই কার সাই এর মধ্যে যতগুলো মেম্বার আইসোমরফিক, তো দুটো গ্রুপ যদি আইসোমরফিক হয়ে যায় তাহলে তাদের মেম্বারগুলো সেম হবে, তাহলে এটা ইকুয়ালস টু 2 হবে। যেহেতু এর মধ্যে দুটো মেম্বার, তাহলে এর মধ্যে দুটো মেম্বার থাকবে। তাহলে এখান থেকে কি প্রুভ হয়? এইচ বাই কার সাই ইকুয়াল টু 2, তাহলে কার সাই ইকুয়ালস টু কী পাবে? আচ্ছা, এখান থেকে কী পাবে? কার সাই এর মড কী হবে? এইচ তার মড বাই 2। ওকে ওকে, এবার এইচ ইকুয়াল টু কী হবে? আমরা একটু আগে কী লিখেছিলাম? জি ইজ আইসোমরফিক টু এইচ সাবসেট অফ এস লিখেছিলাম। তাহলে এইচ এর কার্ডিনালিটি যা, জি এর কার্ডিনালিটি তাই, আইসোমরফিক তো এইচ এর মধ্যে যত মেম্বার আছে জি এর মধ্যে ঠিক ততটাই মেম্বার আছে। এটা লিখতে পারবো তাহলে? এটা ইকুয়ালস টু এটা, কারণ এইচ এর মধ্যে যত মেম্বার আছে জি এর মধ্যে ঠিক তত মেম্বার আছে। জি এর কত মেম্বার আছে? 2m, যতগুলো এলিমেন্ট তার অর্ডার ঠিক তত, ঠিক আছে?
তার মানে কার সাই এমন একটা সাবগ্রুপ কার সাইটা কার সাবগ্রুপ, জি এর সাবগ্রুপ। তাহলে এমন একটা সাবগ্রুপ পেয়ে গেলাম যেটা যার অর্ডারটা এম, তার মানে দেয়ার এক্সিস্টে সাবগ্রুপ যার অর্ডার এম। এবার কার্নেলটা সবসময় নর্মাল সাবগ্রুপ হয়ে যায়, তার মানে কত হবে তাহলে? তাহলে এটাই নর্মাল সাবগ্রুপ হয়ে যাবে। বুঝতে পারলে নাকি পারলে না? এটা কিন্তু খুব ভালো একটা প্রবলেম, অনেকবার পরীক্ষায় এসেছিল। বুঝতে পারলে? এবার নেক্সট কয়েকটা থিওরি আমি স্টেট করে দিচ্ছি, দিয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ এগুলো আগে করিয়েছিলাম। ওকে, গ্রুপে নোটও সেন্ড করা আছে, এইগুলো সব হয়ে গেছিলো। লেট জি বি এ গ্রুপ অফ অর্ডার পি এন হোয়ার পি ইজ প্রাইম অ্যান্ড এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি অফ অর্ডার পি, দেন গ্রুপ দ্যাট এইচ ইজ নর্মাল সাবগ্রুপ অফ জি। এটা এমসিকিউতে অনেক সময় কাজে লাগে, আমি এটা রেজাল্ট বলে লিখে দিচ্ছি। এটা এমসিকিউতে অনেক সময় কাজে লাগে, হেডিং করো রেজাল্ট। রেজাল্টটা কি লিখে নাও, জি এর অর্ডারটা হচ্ছে পি এন, যেখানে পিটা কি প্রাইম। যে কোনো একটা গ্রুপ যার অর্ডার পি এন, যেটা পিটা প্রাইম এবং পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এন, এটা হতে হবে। অ্যান্ড এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি অফ অর্ডার পি, এইচ ইজ এ সাবগ্রুপ অফ অর্ডার জি এবং অর্ডার অফ এইচ বা এইচ এর অর্ডার ইকুয়ালস টু পি হবে। এটা বুঝতে পারলে নাকি পারলে না? জি একটা গ্রুপ যার অর্ডার পি এন, যেখানে পিটা প্রাইম এবং পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এন। এবার এই জি এর যে কোনো সাবগ্রুপ এবং এইচ এর অর্ডারটা কত, পি, ওই প্রাইম পিটা, দেন এইচ ইজ নর্মাল সাবগ্রুপ অফ জি। বোঝা গেল নাকি গেল না? এটা খুব শর্টকাট ট্রিক, কাজে লাগে অনেক সময়, যারা জ্যাম দেবে বা টিআইএফআর দেবে, এটা খুব কাজে লাগে। এটা লিখে নাও, বুঝতে না পারলে বলো। বুঝতে পেরেছো? এইটা এর একটা এক্সাম্পল দিলে খুব ভালো বুঝতে পারবে। সাপোজ ধরো জি একটা গ্রুপ নিলাম, ঠিক আছে? জি একটা গ্রুপ নিলাম, যে গ্রুপটার অর্ডার, জি গ্রুপের অর্ডারটা কত ধরছি, জি গ্রুপের অর্ডারটা কত ধরা যায় বলো? ধরো সাপোজ আমি এটা গুণ করে দেখে নিই, একটু ওয়েট করো, আমি একটু গুণ করে দেখে নিই। ক্যালকুলেটর, ধরো 12 × 13 বললাম, কত হচ্ছে? 156, ভালো কথা। তাহলে এর অর্ডার হচ্ছে 156, আর এইচ হচ্ছে জির একটা সাবগ্রুপ, তার অর্ডারটা আমি 13 বলে দিলাম। তাহলে এইচ কি নর্মাল সাবগ্রুপ অফ জি হবে? আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যে অ্যাডভান্স অ্যালজেব্রা এটা যদি তুমি পড়ো তাহলে তুমি কম্পিটিটিভ এক্সামে অনেক কিছু শিখতে পারবে। তাহলে এটাই হচ্ছে একটা ইম্পর্টেন্ট রেজাল্ট। তাহলে এটা ঠিক আছে, এটা কিন্তু তুমি এমনি চেক করতে গেলে তেল গাম ছুটে যাবে। বুঝতে পারলে যে জি একটা 156 অর্ডারের গ্রুপ, তার এইচ একটা সাবগ্রুপ, কিচ্ছু বলে দেয়নি, যেটা কমিউটেটিভ না কিচ্ছু বলে দেয়নি, ঠিক আছে? যে কোনো গ্রুপ অফ অর্ডার এত, এবং তার একটা যে কোনো সাবগ্রুপ, কমিউটেটিভ টপিক কিচ্ছু বলে দেয়নি, যে কোনো সাবগ্রুপ তার অর্ডার হচ্ছে 13। এটা নর্মাল হবে। আমরা একটা জিনিস জানতাম যে যদি এইচ একটা সাবগ্রুপ হতো জি এর এবং জি বাই এইচ, ঠিক আছে, মানে জি রেস টু এইচ, জি রেস টু এইচ, এইটা যদি তোমার 2 হতো তাহলে নর্মাল সাবগ্রুপ হতো, ঠিক আছে? কিন্তু এখানে তার থেকে আবার একটা ডি ওপরে বলছে, শুধু 2 নয়। তাহলে এটা কি করে প্রুফ করবে? এখান থেকে দেখো, এটা ইকুয়াল টু কি লিখতে পারে, 13 × 12। তার মানে এই দেখো পি এন টাইপের, যেখানে পিটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু এন। তাহলে এখান থেকে কি বলতে পারবো, এবং এই পি অর্ডারের যে গ্রুপটা থাকবে সেটা নর্মাল হয়ে যাবে। বুঝতে পারলে কিরকম এক লাইনে বলে দিলাম? বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? বোঝা গেল? আরে রেসপন্স করো। হ্যাঁ। ওকে, এবার আমি একটা থিওরি স্টেট করবো জাস্ট, ঠিক আছে? ঠিক আছে, চলো একটা প্রবলেম করানো যাক, ঠিক আছে? আর একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এটা করিয়েছিলাম না, করাইনি, এটা করিয়ে বান সাইড করাবো। চলো চলো দেখি। ধরো জি একটা ফাইনাইট গ্রুপ আছে, তার একটা সাব গ্রুপ আছে এইচ, জি বি এ ফাইনাইট গ্রুপ অ্যান্ড এইচ বি এ সাব গ্রুপ অফ জি অফ ইন্ডেক্স পি, মানে জি রেস টু এইচ, এই ইন্ডেক্সটা কত হবে? পি হবে, ঠিক আছে? এইচ বি এ সাব গ্রুপ হবে ফাইনাইট গ্রুপ জি অফ ইন্ডেক্স পি, এটা বলে দেওয়া আছে, এবং জিটা অবশ্যই ফাইনাইট গ্রুপ। ওকে, এটা আর পিটা হচ্ছে স্মলেস্ট প্রাইম, পি ইজ স্মলেস্ট প্রাইম
ডিভাইডিং জি, যেটা ডিভাইড করছে জি কে। তাহলে এটা আমাদেরকে প্রুফ করতে হবে যে এইচ ইজ নর্মাল সাবগ্রুপ অফ জি। খুব ভালো প্রবলেম, খুব ইম্পর্টেন্ট। জি বি এ ফাইনাইট গ্রুপ, এইচ বি এ সাবগ্রুপ অফ জি of index p where p is the smallest prime dividing the order of g, then h is normal subgroup of g. চলো এটা প্রুফ করবো কুইকলি, তাড়াতাড়ি থিওরেমটা তোলো। থিওরেমটা তোলা হয়ে গেছে? থিওরেমের স্টেটমেন্ট তোলা হয়েছে? না। থিওরেমের স্টেটমেন্টটা তুলে নাও। আচ্ছা, যা লেফট করে দিলাম। এই সরি, একটু লেফট হয়ে গেছিল, বুঝতে পারিনি লেফট হয়ে গেছিল। দেখো হয়ে গেল। ওকে, তাড়াতাড়ি তুলে নাও, তুলে ফেলো সব সব। কি তোলা হয়েছে? এবার প্রুফ করবো, চলো। এত দেরি করলে কি করে হবে? এবার প্রুফ করছি, চলো। আর নোট তো পেয়ে যাবে তোমরা, ওকে? তাহলে আমরা কি নিচ্ছি? লেট এস বি দ্য সেট অফ অল লেফট কোসেট অফ এইচ। এই যে সমস্ত লেফট কোসেটের সেট নিয়ে নিলাম, তার মানে এস ইকুয়ালস টু কী লেখা যাবে? এ এইচ সাচ দ্যাট এ বিলংস টু জি। তাহলে এটা আমরা আগেই প্রুভ করেছি, সমস্ত লেফট কোসেটের সেটের উপর জি অ্যাকশন করে, তাহলে দেন এস ইজ এ জি সেট। দেন এস ইজ এ জি সেট। তাহলে এস ইজ এ জি সেট মানে, তাহলে এস এর মানে একটা হোমোমরফিজম সাই থাকবে ফ্রম জি টু এস। আমি বলেছি অ্যাকশন থাকলে হোমোমরফিজম থাকে, আর হোমোমরফিজম থাকলে অ্যাকশন থাকবে, দুটো ইকুইভ্যালেন্ট। তাহলে জি সেট, তাহলে এখান থেকে ইমপ্লাই করবে একটা হোমোমরফিজম সাই থাকবে, দেয়ার এক্সিস্ট এ হোমোমরফিজম সাই সাচ দ্যাট, যাতে করে কি হবে বলো? কার্নেল অফ এফ সাবসেট ইকুয়ালস টু এইচ। এটা অলরেডি আগে প্রুভ করেছিলাম, এটা অলরেডি শুরুর দিকে একটা ক্লাসে প্রুভ করেছিলাম, সেই রেজাল্টটাকে কাজে লাগালাম, ওকে? এবার আমরা কি প্রুভ করবো? উই প্রুভ দ্যাট যে এইচ ইকুয়াল টু কার্নেল অফ সাই। আর কার্নেল অফ সাইটা আমরা জানি যে নর্মাল সাবগ্রুপ হয়, তাহলে এইচটা অ্যাকচুয়ালি কার্নেলটা দেখিয়ে দিলেই আমাদের প্রুফটা হয়ে যাবে। বুঝতে পারলে নাকি পারলে না? এতক্ষণ জানিলাম এগুলো সব আগেকার জিনিস, আগে প্রুভ করেছি। আমাদের এবার প্রুভ করবো যে এইচ ইকুয়াল টু কার্নেল অফ সাই, এটা দেখাতে আমরা অলরেডি এটা জানি, শুধু রিভার্স ইনক্লুশনটা দেখালে হয়ে যাবে, ওকে? আমরা কীভাবে এগোবো বুঝতে পারছো নাকি পারলে না? আমাদের দেখাতে হবে এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। আমরা কী করে দেখাবো? আমরা এইচটাকে এই কার্নেল অফ সাই দেখিয়ে দেবো, আর কার্নেল অফ সাইটা অলওয়েজ নর্মাল সাবগ্রুপ হয়, তাহলে সেখানে প্রুভ করার কিছু নেই, ওকে? আচ্ছা, এখান থেকে ফার্স্ট আইসোমরফিজম থিওরেম কাজে লাগালে কী পাবো? এখান থেকে ফার্স্ট আইসোমরফিজম থিওরেম কাজে লাগাও, তাহলে কি পাবো? জি বাই এর কার্নেল কার সাথে আইসোমরফিক? একটা কে সাথে আইসোমরফিক হবে, যেটা সাবসেট ইকুয়ালস টু এস। যেহেতু এটা অন টু বলতে পারছি না, অন টু নয় মানে এর কোনো একটা সাবসেটের সাথে আইসোমরফিক হবে, আর যদি অন টু হয়ে যেত তাহলে এস এর উপর আইসোমরফিক হয়ে যেত। এইটা যেখানে কেটা কি? কে ইকুয়ালস টু ইমেজ এফ। এটা কোত্থেকে পেলাম? বাই ফার্স্ট আইসোমরফিজম থিওরেম। লিখে নাও পাশে, বাই ফার্স্ট আইসোমরফিজম থিওরেম, ওকে? তাহলে এখান থেকে কি প্রমাণ হয়? যে জি বাই কার্নেল অফ সাই এইটা যেহেতু আইসোমরফিক, তার মানে ইকুয়াল টু কে এর অর্ডারের সাথে সেম হবে, বোঝা গেল?
আর কি এটা এএস এর সাবসেট, তার মানে এটা ডিভাইড করবে এএস এর অর্ডারকে। ওকে, বোঝা গেল না? এটা বুঝতে পারোনি এটা কি করে লিখেছে? সেকেন্ড লাইনটা বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? আরে বাবা, জি যদি আইসোমরফিক টু এইচ হয় তাহলে জি এর অর্ডার ইকুয়ালস টু এইচ এর অর্ডার হয় এটা। আর যদি এইচ সাবসেট ইকুয়ালস টু জি হয় তাহলে এইচ এর অর্ডার ডিভাইড করবে জি এর অর্ডারকে। ওকে, ক্লিয়ার? এগুলো বিএসসি নলেজ, তাই বিএসসি নলেজ মানে আগের সেমের নলেজ। ওকে, তার মানে এই দুটো আইসোমরফিক, ঠিক আছে? এই দুটো হচ্ছে আইসোমরফিক, সেখান থেকে এর অর্ডারটা আর এর অর্ডারটা সেম বলে দিলাম। আর এই দুটো যেহেতু সাবসেট হয়ে গেছে তার মানে কে এর অর্ডারটাকে ডিভাইড করবে। আর এর অর্ডারটা কত? আগে এস এর অর্ডারটা বলো, এস এর অর্ডারটা কী হবে? এসটা অ্যাকচুয়ালি কোন সেট সেটা বল। লেফট কোসেট, লেফট কোসেটের অর্ডার কত হয়? এটা ইকুয়াল টু হয় জি রেস টু এইচ। ওকে, আর জি রেস টু এইচ মানে কত? জি রেস টু এইচ পি। ওকে, তার মানে এস এর অর্ডারটা অ্যাকচুয়ালি কী হবে? পি হবে। তাহলে এস এর অর্ডারটা কী হবে? পি ফ্যাক্টোরিয়াল। এনি প্রবলেম? তার মানে এটা পি ফ্যাক্টোরিয়াল। তার মানে অ্যাকচুয়ালি তাহলে কী হবে বলো দেখি? এইটা তার মানে এটা হলো মানে জি বাই কার্নেল অফ সাই এর অর্ডারটা ডিভাইড করবে পি ফ্যাক্টোরিয়ালকে, এটা। এবার লেট এন ইকুয়ালস টু জি বাই কার সাই তার অর্ডার, এটা আমরা ধরে নিলাম। এখন তো বুঝতে পারছো না যে দাদা এরকম করে কেন এগোচ্ছে, আর দু চার লাইন করলেই দেখবে ছবির মতো ক্লিয়ার হয়ে যাবে যে কেন আমি এরকম করে করছি। এইটা আমরা ধরে নিলাম। ওকে, তাহলে এখান থেকে আমরা কী দেখাতে পারবো? এখান থেকে আমরা দেখাতে পারবো যে জি এর অর্ডার ইকুয়ালস টু এন ইন্টু কার এফের অর্ডার, কার সাই তার অর্ডার। আরে বাবা, কার সাইয়ের অর্ডারটা দিয়ে এনের সাথে গুণ করে দিলাম, তাহলে এটা পাবো না? রেসপন্স করো হ্যাঁ স্যার, বুঝতে এটা। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে এখান থেকে কি পাবো? এন কি জি এর অর্ডারকে ডিভাইড করবে? আমি যদি বলি যে 10 ইকুয়ালস টু 2 ইন্টু 5, তাহলে এখান থেকে বলতে পারবো যে 2 ডিভাইডস 10, 2 এর সাথে সামথিং গুণ করলে 10 পাচ্ছি, তখন এটা বলতে পারবো। সেরকম এন এর সাথে সামথিং গুণ করলে জি পাচ্ছি, তখন এখান থেকে বলতে পারবো যে এন ডিভাইডস জি, এটা বলতে পারবো। ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার হ্যাঁ, স্যার। এবার এই বাকিরা বুঝেছো? বাকি যারা আছো এখানে, তো আমাদের অতসী তো একা নেই, বাকি। হ্যাঁ। আচ্ছা, ওকে, এটা আমরা বড় করে দিলাম, দিয়ে ছোট করলাম। ওকে, এটা আমরা পেয়ে গেলাম। আর আরেকটা সাইড থেকে কি পাবো? এন ডিভাইডস পি ফ্যাক্টোরিয়াল পাবো, বলো। ওফ মা গো, আর পাচ্ছি না, বলো এটা পাবো? আরে বাবা, এখান থেকে কি পেলাম তুমি দেখো না, এটা এত বোকা হলে কি করে হবে? এখান থেকে তুমি কি পাবে? এইটা তো ডিভাইডস পি ফ্যাক্টোরিয়াল, এটা তো জানো, তাই না? আর কোথায় কি ধরেছিলাম? আর এন ইকুয়ালস টু কি ধরেছিলাম দেখো না? কি বুঝেছো না কি বোঝনি বলো? আমি এটা আলাদা কালার দিয়ে মার্ক করেছি, এই জায়গাটা আর এই জায়গাটা দেখো। সেখান থেকে এইটা বলতে পারবে কি পারবে না বলো? এন ইকুয়ালস টু কি ধরেছিলাম? জি বাই কার সাই এর অর্ডার। আমি একটু মুছে দিচ্ছি, তাহলে তোমরা অ্যাকচুয়ালি গুলিয়ে ফেলছো জিনিসটা। এত গুলিয়ে ফেলে চলবে না, কারণ এগুলো খুব সহজ জিনিস, ইজি জিনিস। ভালো করে দেখো, এগুলো তো নিজেদের বলা উচিত। আমাদের যখন স্যার এগুলো, ও না, আমাকে তো এগুলো কেউ পড়ায়নি, আমি নিজে নিজে করেছিলাম, বুঝতে পারলে? দেখো আমি এটা বলে দিই। আচ্ছা, এটাও মুছে দিই, সব যদি মোছা হয়ে যাচ্ছে এটাও মুছে দিই। ওকে, এইটা। ওকে, চলো আমরা জি বাই কার সাই, এই লাইনটা থেকে ভালো করে দেখো। এখান থেকে কী বলতে হবে? জি বাই কার সাই তার অর্ডারটা কী করছে? এর অর্ডারটা ডিভাইড করছে কাকে? পি ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড করছে, এটা বলতে পারবো এই লাইনটা থেকে? এই লাইনটা থেকে এটা বলতে পারবো তো নাকি? এটা বুঝতে পারো? সিম্পল জিনিস তো। ধরো এক্স ইকুয়ালস টু ওয়াই ডিভাইডস জেড ইকুয়ালস টু কিউ, তাহলে এখান থেকে বলতে পারবো না যে এক্স ডিভাইডস কিউ? ওকে, তাহলে সেই সিম্পল আর্গুমেন্ট, খুব সিম্পল আর্গুমেন্ট। ওকে, এবং আর আমরা এন ইকুয়ালস টু কী ধরে নিয়েছিলাম? জি বাই কার সাই, এটা ধরে নিয়েছিলাম তো। তাহলে এইটা এবং এইটা থেকে এবার এইটা বলতে পারবো, বলো বলা যাবে কি না? ওকে ওকে, চলো ঝটপট বলো। শুধু এর জায়গায় তুমি এন পুট করে দাও, এন পুট করে দিলে এন ডিভাইডস পি ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা, এবার এগুলো নিজেরা একটু না বললে কি করে হবে? এত সহজ জিনিস, ঠিক আছে? একটু তো নিজেদেরকে বলতে হবে। ওকে, এবার আমি একটু মুছে দিচ্ছি, কারণ আমরা এবার একটু করতে, তাহলে মানে এই লাইনটা আমাদের এবার ভাইটাল, এই লাইনটা, ঠিক আছে? আমাদের এই লাইনটা আবার কাজে লাগবে, ঠিক আছে?
দেখো আরেকজনের ক্লাস আছে, সে আবার ওয়েট করছি। চলো, এই দুটো লাইন আছে, এই লাইনটা থেকে আবার আমরা এ করবো। ধরো এন ইকুয়ালস টু আমরা ধরছি এন ইকুয়ালস টু P1 P2 ডট ডট PK, এরকম ধরে নিলাম। এন একটা যে কোনো নাম্বার আমরা ধরে নিয়েছি, তাহলে সেটা যে কোনো প্রাইম নাম্বারের গুণফল আকারে লেখা যাবে, সেটাই আমরা ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, প্রত্যেকটা PI ডিভাইড করবে এনকে, এখান থেকে প্রত্যেকেই তো ফ্যাক্টর, এনের ফ্যাক্টর, আর প্রত্যেকটা PI ডিভাইড করে তারা 1 লেস দ্যান ইকুয়ালস টু I লেস দ্যান ইকুয়ালস টু K, এটা আমরা বলতে পারবো। এটা আবার এখান থেকে দেখো এন কাকে ডিভাইড করছে, জিকে, অর্ডার অফ জিকে ডিভাইড করছে, তাহলে এখান থেকে কি বলতে পারবো, এই জায়গাটা থেকে এবং এই জায়গাটা থেকে আরও বলতে পারো যে PI ডিভাইডস জি ফর অল I ইকুয়ালস টু 1 2 ডট ডট K, এটা বলতে পারবো। এনি প্রবলেম? তো এটা ডিভাইড করছে, এটা জি এর অর্ডারকে ডিভাইড করছে, আর জি এর অর্ডারকে যে সমস্ত প্রাইম ডিভাইড করে, কেন আমরা এটা নিলাম এবার দেখো, এবার আমরা ধীরে ধীরে লাইনে এগোচ্ছি। জি এর অর্ডারকে যে সমস্ত প্রাইম ডিভাইড করে তাদের মধ্যে সবচেয়ে ছোট প্রাইমটাকে P, তার মানে কি বলতে পারবো, তার মানে বলতে পারবো যে P লেস দ্যান ইকুয়ালস টু PI ফর অল I, এটা বলতে পারবো এবার। ওকে, এটা ক্লিয়ার? কারণ কি এখান থেকে এটা ধরে নিলাম, ধরে নিয়ে এখান থেকে প্রুফ হলো এটা ডিভাইড করবে, ঠিক আছে, ডিভাইড করবে এটা, আর এন তো জিকে ডিভাইড করে, এখান থেকে প্রুফ হলো প্রত্যেকটা PI জি এর অর্ডারকে ডিভাইড করবে, জি এর অর্ডারকে যে সমস্ত প্রাইম ডিভাইড করে তার থেকে সবচেয়ে ছোট হচ্ছে P, তার মানে P হচ্ছে প্রত্যেকটা ফ্যাক্টরের থেকে ছোট হবে। ক্লিয়ার? তাহলে এটা 1 নম্বর দাগ দিয়ে দাও, 1 নম্বর দাগ দিয়ে দিল। এবার নেক্সট, এবার PI কাকে ডিভাইড করছে, এনকে ডিভাইড করছে, আর এন কাকে ডিভাইড করছে, P ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড করছে। তাহলে এখান থেকে কি প্রমাণ হবে, PI গুলো কাকে ডিভাইড করবে, P ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড করবে। ওকে, P ফ্যাক্টোরিয়াল মানে কি, তাহলে PI গুলো কাকে ডিভাইড করবে, P ফ্যাক্টোরিয়াল মানে কি P মাইনাস 1 P মাইনাস 2 ডট ডট 3 2 1, এটা হবে, এটা হবে। এই পর্যন্ত কারোর বুঝতে কোনো সমস্যা আছে? আরে বাবা রেসপন্স করো। এটা এটা ওকে, আচ্ছা এবার এই জায়গা থেকে ভালো করে দেখো। আচ্ছা এটা এবার PI তো প্রাইম, PI হচ্ছে প্রাইম, রাইট? আমরা যদি বলি যে কোনো একটা প্রাইম ডিভাইড করছি ABCD এরকম গুণ করা আছে, এটা হচ্ছে প্রাইম নাম্বার, তার মানে একটা রেজাল্ট আছে যে এটা যদি প্রাইম হয় তাহলে অ্যাটলিস্ট এখানে যে কোনো একটাকে P ডিভাইড করে, ধরো P ডিভাইড A বা P ডিভাইড B বা P ডিভাইড C, যে কোনো একটাকে P ডিভাইড করবেই, এটা গ্যারান্টি। ওকে, তো দ্যাটস ওয়াই তাহলে অ্যাটলিস্ট PI ডিভাইড করবে কাকে, হয় P কে ডিভাইড করবে, নয়তো P ডিভাইডস P মাইনাস 1, নয়তো PI ডিভাইডস P মাইনাস 2, এরকম করে এগুলো ডিভাইড করতে থাকবে, ঠিক? কোনো একটাকে কোনো একটাকে ডিভাইড করবে। এবার এইগুলো হতে পারে না, কেন হতে পারে না, কারণ Pটা দেখো PI এর থেকে ছোট অথবা সমান, তাহলে P মাইনাস 1 অ্যাকচুয়ালি PI এর থেকে ছোট হয়ে যাবে, আরও ছোট হয়ে যাবে। আর বড় নাম্বার ছোট নাম্বারকে ডিভাইড করতে পারে, এটা তো বড় নাম্বার, এটা তো ছোট নাম্বার, মানে P মাইনাস 1 স্ট্রিক্টলি লেস দ্যান PI ফর অল I, বড় নাম্বার ছোট নাম্বারকে ডিভাইড করতে পারে না, তাই এই পার্টগুলো সব ভ্যানিশ করে গেল, মানে এই পার্টগুলো হবে না, এইগুলো কন্ট্রাডিকশন। তার মানে একমাত্র পসিবিলিটি কোথায় আসতে পারে, PI ডিভাইডস P। ওকে, একমাত্র পসিবিলিটি কি আসতে পারে, PI ডিভাইডস P। তাহলে PI P কে ডিভাইড করছে, এখান থেকে কি পাবো, PIটা P এর থেকে ছোট অথবা সমান, যে ডিভাইড করবে সে ছোট হয়। তাহলে একবার আমরা এটা পেলাম, আরেকবার আমরা এটা পেলাম, এই দুটো জায়গা থেকে কী পাবো, অ্যাকচুয়ালি P ইকুয়াল টু PI ফর অল I। বুঝতে পারলে নাকি পারলে না? এটাই আমাদের টার্গেট ছিল। তার মানে অ্যাকচুয়ালি এই P1 P2 এরা প্রত্যেকে P হয়ে যাবে, বুঝতে পারলে? তার মানে অ্যাকচুয়ালি আমরা N ইকুয়াল টু কী পাবো, এত কিছু প্রুফ করা কী কারণে, ওই একটাই কারণে। তার মানে এবার আমরা কী পেলাম, যে N ইকুয়ালস টু P K টাইমস আর P টু দি পাওয়ার K। এবার আমরা কী দেখাবো, এবার আমরা দেখাবো K ইকুয়ালস টু 1। ওকে, যদি K গ্রেটার দ্যান 1 হয় তাহলে এখান থেকে কী প্রমাণ হবে, এখান থেকে প্রমাণ হবে K মাইনাস 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। এটা K তো স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 1 আছে। ওকে, তাহলে K মাইনাস 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 এটা বলতে পারবে। আরে বাবা K মানটা এটা একের থেকে বড়, তার মানে এখান থেকে যদি কিছু একটা বাদ দিয়ে দিই,
বা ধরো 1 বাদ দিয়ে দিলাম, তাহলে এখান থেকে 1 বাদ দিয়ে সেটা 1-এর থেকে বড় অথবা সমান হয়ে যাবে না? ভালো করে ভেবে বলো। না, এটা কি করে বললাম তাহলে? ও আচ্ছা, কে তো একটা ইন্টিজার, রাইট, কে একটা ইন্টিজার। তাহলে কে যদি 1-এর থেকে বড় হয় তাহলে 2 হতে পারবে সবচেয়ে কম, তাহলে 2 - 1 সেটা 1-এর থেকে সমান হয়ে যাবে। কে একটা ইন্টিজার, ওকে। তাহলে এটা আমরা বলতে পারবো ইজিলি, এটা বাড়িতে ভাববে, কে -1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 হবে, এটা বলতে পারবো, ওকে। তাহলে এখান থেকে আবার কী প্রুফ হবে? তাহলে এবার n ডিভাইড করছে পি ফ্যাক্টোরিয়ালকে, এখান থেকে কি ইমপ্লাই করবে? তাহলে n মানে কি পি টু দি পাওয়ার কে, এটা ডিভাইড করছে পি ফ্যাক্টোরিয়ালকে, এটা। তাহলে এখান থেকে কী হচ্ছে, এখান থেকে পি টু দি পাওয়ার কে -1 সেও পি ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড করবে। আর 2 স্কোয়ার যদি কিছু একটাকে 2-এর কিউব যদি কিছু একটাকে ডিভাইড করে, তাহলে 2 স্কোয়ারও তাকে ডিভাইড করবে, যদি ছোট হয়ে যাচ্ছে। 2 স্কোয়ারটা অ্যাকচুয়ালি 2 কিউবকে ডিভাইড করবে, ঠিক আছে। তাহলে এটা বলতে পারবো, ওকে। এবার তাহলে পি টু দি পাওয়ার কে -1 এটা, তাহলে কে -1টা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, তার মানে এখান থেকে প্রুফ হচ্ছে কি যে পি ডিভাইডস পি টু দি পাওয়ার কে -1 ডিভাইডস পি ফ্যাক্টোরিয়াল, সরি পি -1 ফ্যাক্টোরিয়াল, পি -1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। কারণ কি পি ফ্যাক্টোরিয়াল মানে লেখা যায় তো পি ইন্টু পি -1 তার ফ্যাক্টোরিয়াল। এখানে একটা, এখান থেকে এই জিনিসটা ক্যান্সেল করলাম অ্যাকচুয়ালি, মানে এখান থেকে এটা ইকুয়ালস লেখা যায় পি ইন্টু পি -1, এটা লেখা যায়, এটা ফ্যাক্টোরিয়াল লেখা যেতে পারবে এটা। এখান থেকে অ্যাকচুয়ালি এই একটা পি আর এখান থেকে একটা পি ক্যান্সেল হয়ে গেল, সেখান থেকে এটা হয়েছে, ওকে। আমাদের প্রায় লাস্ট পজিশনে চলে এসেছি, এখন হয়তো বুঝতে পারছো না যে লাস্ট পজিশনটা এলো কোথায়, আর একটু পরে বুঝতে পারবে এইটা। তাহলে পি আবার এখানে ডিভাইড করতে এটা লিখতে পারবো, তখন এখান থেকে লিখতে পারবো পি ডিভাইডস পি -1 তার ফ্যাক্টোরিয়াল, পি -1 মানে পি -1 পি -2 ডট ডট 3 2 1, এটা হতে পারে, এটা হতে পারে। পিটা তো প্রাইম, তার মানে এদের মধ্যে যে কোনো একটাকে ডিভাইড করতেই হবে, কিন্তু পি -1 সেটা পি এর থেকে ছোটো, তার মানে একে ডিভাইড করতে পারবে না। পি -2 সেটা পি এর থেকে আরও ছোটো, তাকে ডিভাইড করতে পারবে না, তার মানে কাউকে ডিভাইড করতে পারবে না, এটা একটা কন্ট্রাডিকশন। বুঝতে পারলে কন্ট্রাডিকশনটা কেন এলো? বোঝা গেল নাকি গেল না? বুঝতে পেরেছো সবাই? রেসপন্স করো। হ্যালো, লাস্ট পার্টটা আরেকবার বোঝান। এটা কেন 1 হলো? দেখো আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার এই কেটাকে আমি 1 দেখাবো, কেটাকে 1 দেখাবো। আমরা ধরে নিচ্ছি কেটা গ্রেটার দ্যান 1, ঠিক আছে। কেটা আমরা গ্রেটার দ্যান 1 ধরে নিচ্ছি, তাহলে কে -1টা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 হবে, এটা বুঝতে পারছো। কে গ্রেটার দ্যান 1 মানে কেটা 2 থেকে স্টার্ট হচ্ছে, কেটা 2 3 4 এরকম থেকে স্টার্ট হবে। তার মানে অ্যাকচুয়ালি কে -1 যদি করি তাহলে সেটা 1 থেকে স্টার্ট হবে, তাহলে কে -1টা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, এটা হবে। এটা বুঝতে পেরেছো আশা করি। এবার জিনিসটা ভালো করে বোঝো। এবার এই জায়গা থেকে আমি এগোচ্ছি, ভালো করে দেখো। আচ্ছা, এটাকে আমি মুছে দিই, ভালো করে আবার নতুন করে করছি, ঠিক আছে। আমি এইখানে আবার করছি, দেখো পাশে করছি, ভালো করে লক্ষ্য করো। এন পি ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড করে, এটা আমরা জানি। এন মানে কি পি টু দি পাওয়ার কে, এখান থেকে তাহলে কী বলতে পারবো, পি টু দি পাওয়ার কে ডিভাইড করবে পি ফ্যাক্টোরিয়ালকে। পি ফ্যাক্টোরিয়াল মানে কি, পি ফ্যাক্টোরিয়াল মানে কি, তাহলে এই এন মানে পি টু দি পাওয়ার কে, পি ফ্যাক্টোরিয়াল মানে পি ইন্টু পি -1 তার ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে একটা পি, এখান থেকে একটা পি ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে পি টু দি পাওয়ার কে -1 ডিভাইড করবে পি -1 তার ফ্যাক্টোরিয়ালকে, ওকে। আবার পি বলে যে একটা বস্তু আছে, সে পি টু দি পাওয়ার কে -1কে ডিভাইড করবে, তাই না? কারণ কে -1 তো 0 হতে পারবে না, কে -1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 থেকে স্টার্ট হচ্ছে, মানে অ্যাকচুয়ালি যদি সবচেয়ে কম হয় 1 হবে, তাহলে পি যদি সবচেয়ে কম হয় ডিভাইড করবে পিকে, আবার যদি 2 হয় তাহলে পি স্কোয়ার হয়ে যাবে, এইরকম, ওকে। তাহলে সেখান থেকে কী হবে এইটা, তাহলে এখান থেকে প্রুফ হচ্ছে পি ডিভাইড করবে পি -1 তার ফ্যাক্টোরিয়ালকে। তাহলে এখান থেকে কী হচ্ছে পি ডিভাইড করবে পি -1 ফ্যাক্টোরিয়াল মানে কি পি -1 পি -2 পি -3 ডট ডট করে 3 2 1, ওকে। এবার পিটা তো প্রাইম নাম্বার, তার মানে এর মধ্যে যে কোনো একটাকে ডিভাইড করতেই হবে। পিটা প্রাইম নাম্বার, তার মানে যদি এটাকে ডিভাইড করতে যায়, এটা তো ডিভাইড করতে পারবে না, কারণ এটার থেকে ছোটো হয়ে গেছে, এটা বড় নাম্বার, এটা ছোটো নাম্বার, তাহলে বড় নাম্বার ছোটো নাম্বারকে ডিভাইড করতে পারবে না। এটা বড় নাম্বার, এটা তার থেকে আরও ছোটো নাম্বার, তাকে ডিভাইড করতে পারবে না। এটা আরও ছোটো নাম্বার, তার মানে এটা কাউকেই ডিভাইড করতে পারবে না। আবার বলে দিচ্ছি যে এটা ডিভাইড করছে, তার মানে কি একবার বলেছি ডিভাইড করছে, একবার পেয়ে গেলাম ডিভাইড করতে পারছে না, তার মানে এটাই হচ্ছে একটা কন্ট্রাডিকশন। বুঝতে পারলে নাকি পারলে না?